হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু বাড়ছে, এক মাসে প্রাণহানি 179 জনের। লক্ষ্মীপুরে ছোঁয়াচে রোগটির সংক্রমণ উদ্বেগজনক। আজকে 4 দিন যাবত আমার বাচ্চা নিয়ে এখানে আসছি। এখন পাতা পাকানা, বমি, সর্দি, কাশি। আমার 2টা বাচ্চা ভর্তি। এই বাচ্চা ছোট বাচ্চার কোনো কমতি নেই, পাতলা পায়খানা খেলে যাইতে আছে। লক্ষ্মীপুরে ছেলেসহ 3 জনকে কুপিয়ে জখমের পর অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের আত্মহত্যা। ঘটনার কারণ খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। বৈশাখী মেলা ঘিরে ব্যস্ত সময় কাটছে মৃৎশিল্পীদের। সারা বছরের মন্দা কাটিয়ে লাভের আশা কারিগরদের। মালের আগে যে চাহিদা ছিল জিনিসটার, সেই চাহিদাটা এখন না। আগে মালপত্র চলছে, এখন মালপত্র চলেও না, খুব কষ্টে আছে। বাপদাদার কাজ নিজেরা ধরে রাখছি, অন্য কোনো কাজ শিখি নাই। এই কাজে অনেক করে কোনো রকমভাবে চলতেছি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে আরও এক শিশু মৃত্যু হয়েছে। এই নিয়ে জানুয়ারি থেকে এখন পর্যন্ত রাজশাহীতে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো 62 জনের। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় নতুন করে 34 রোগী ভর্তি হয়েছে। এছাড়াও ময়মনসিংহ, সিলেট, খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হামে আক্রান্ত রোগী, যাদের বেশিরভাগই শিশু। গত 15 মার্চ থেকে 12 এপ্রিল পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে 179 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে ঢাকাসহ 4 সিটি কর্পোরেশন এবং 30 উপজেলায় চলছে হামের টিকাদান কর্মসূচি। এই কার্যক্রমে রয়েছে জনবল সংকট। হামের প্রাদুর্ভাবের বিষয়ে জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। তারেক, হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু তো বাড়ছেই দিনকে দিন, চিকিৎসকরা কি বলছেন এই বিষয়ে? মারফি, এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজশাহীর বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে, সর্বমোট রাজশাহীতে মৃত্যুর যে ঘটনা সেটি হচ্ছে 62 জন কিন্তু মারা গিয়েছে এখন পর্যন্ত। এবং চিকিৎসকরা যেমনটি বলছেন যে এখন পর্যন্ত এই হামের প্রাদুর্ভাবের কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে আইসোলেশন ওয়ার্ড সহ এবং অন্যান্য ওয়ার্ডে কিন্তু চিকিৎসা চলছে এবং আইসিইউ ওয়ার্ড সেটিও কিন্তু 12টি বেড থেকে আরও 6টি বেড বাড়িয়ে কিন্তু রূপান্তর করা হয়েছে। এবং এখন পর্যন্ত চিকিৎসকরা যেমনটি বলছেন যে এটি নতুন হামের যে প্রাদুর্ভাব, যে যারা হাম সন্দেহে রোগী আসছেন, যাদের সাসপেক্টেড রোগীদের আসলে অন্য কোনো ভ্যারিয়েন্ট আছে কিনা সেটা নিয়েও তারা সন্দিহান। এবং সে বিষয়ে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এটা নিয়ে গুরুতরভাবেই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তারা তেমনটি বলছেন। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যারা দায়িত্বরত রয়েছেন হাসপাতালের, তারাও যেমনটি বলছেন যে যারা রোগী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় অ্যান্টিবায়োটিক কাজ করছে না এবং যারা রোগী রয়েছে তাদের যে জটিল সমস্যাগুলো রয়েছে, এই এমন রোগীদের আসলে ওষুধ কাজ করছে না, তার চিকিৎসকরা তেমনটি বলছেন। এই অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি গত 3 দিন থেকে মৃত্যুর ঘটনা না থাকলেও আজকে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী মারা গিয়েছেন। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজে যে রোগীগুলো ভর্তি হয়েছেন নতুনভাবে এবং গত কয়েকদিন থেকে যারা ভর্তি রয়েছেন তাদের চিকিৎসা কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে এবং অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের চিকিৎসা চলছে। মারফি। তারেক, ধন্যবাদ যুক্ত হবার জন্য। লক্ষ্মীপুরে মৌসুমী নানা রোগে কাবু শিশুরা বেশিরভাগই হামে আক্রান্ত, বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়ার প্রকোপও। লক্ষ্মীপুর 100 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে শয্যার তুলনায় কয়েক গুণ বেশি রোগী ভর্তি। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। লক্ষ্মীপুরের 100 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হাম ওয়ার্ডের চিত্র এটি। শয্যার চেয়ে আক্রান্ত শিশুর সংখ্যা বেশি।
জ্বর, বমি, কাশি, জিহ্বায় ঘা ও সারা শরীরে ফুসকুড়ি নিয়ে দূর দূরান্ত থেকে আসছে রোগী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না করায় সবাই সদর হাসপাতালে ছুটছে বলে দাবি স্বজনদের। তারপরে পাতলা পায়খানা, তারপরে আপনার মুখে ঘাও। আজকে 4 দিন যাবত আমার বাচ্চা নিয়ে এখানে আসছি। এখন পাতা পায়খানা, বমি, সর্দি, কাশি। রোগিনী দুইজন অ্যাক্সিডেন্ট, ওষুধ তো আমাদের বাইরে থেকে কিনা লাগে, ভিতর থেকে দেয় না। হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি, জ্বর, কাশিতে আক্রান্ত অনেকে। আমার 2টা বাচ্চা ভর্তি, এই বাচ্চা ছোট বাচ্চার কোনো কমতি নেই, পাতলা পায়খানা খালি যাইতে আছে। অ্যাক্সিডেন্ট আমরা দুইজন করে আছি এখন। জি, রোগী বেশি, যেন রোগ বেশি বাচ্চাদের, সেজন্য সমস্যা থাকতে হইতেছে কষ্ট করে। ম্যাক্সিমাম 30 জন রোগী থাকার কথা, সেই হিসাবে এখানে রোগী আছে প্রায় 60 থেকে 70 কিংবা 80 প্লাস থাকে। জনবল সংকটের কারণে এত রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। হামের প্রচুর রুগী আসছে অন্য সময়ের চেয়ে। যেমন আজকে আমাদের হাম ওয়ার্ডে আমরা 10 বেডের যে হাম কর্নার করেছি, সেখানে আজকেও 27 জন রুগী ভর্তি আছে। কিছু রুগী হামের সাথে নিউমোনিয়া ডেভেলপ করছে, আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। মাদেরকে বলবো যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। হামের লক্ষণ দেখা দিলে, বিশেষ করে জ্বর, সর্দি, কাশি এবং গায়ে যদি র্যাশ দেখা দেয়, অতি সত্বর ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ নিলে এই রোগ থেকে পরিত্রাণ সম্ভব। লক্ষ্মীপুর সদর হাসপাতালে চলতি মাসে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 128 জন, আর অন্যান্য মৌসুমী রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছে আরও 300 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। লক্ষ্মীপুরে ছেলেসহ 3 জনকে কুপিয়ে জখমের পর ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য। সকালে শহরের বাঞ্ছানগর এলাকায় একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। নিহত নাসির আহমদ চন্দ্রগঞ্জ থানায় ট্রাফিক বিভাগে চাকরি করতেন। প্রায় 1 বছর আগে তিনি চাকরি থেকে অবসর নেন। স্থানীয়রা জানায়, সকালে হঠাৎ নাসিরের ছেলে ইমরান গলায় গুরুতর জখম নিয়ে বাসা থেকে বের হয়ে আসেন। চিকিৎসক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত নাসির তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে গুরুতর আহত হন মিজানুর রহমান সহ আরও একজন। এ সময় নাসির 3তলা ভবনের ছাদে উঠে ঝাঁপ দেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আহতদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক ধারণা, নাসির মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। জ্বালানি তেলের জন্য গ্রাহকদের দীর্ঘ অপেক্ষার ভোগান্তি কাটছে না, তবুও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। আজও দেশের বিভিন্ন জেলায় পাম্পে ঘুরে দেখা গেছে গ্রাহকদের লম্বা লাইন। তেল সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। পেট্রোল আর অকটেনের সংকটই বেশি। সবচেয়ে বেশি সংকট রংপুর বিভাগে। পাম্প মালিকদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। ডিপো থেকে যে পরিমাণ তেল মিলছে তা কয়েক ঘন্টার মধ্যে ফুরিয়ে যাচ্ছে। কিছু জেলায় চাহিদা অনুযায়ী ডিজেল মিলছে না বলেও জানিয়েছেন গ্রাহকরা। খোলা বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। গ্রাহকদের অভিযোগ, ব্যক্তি পর্যায়ে মজুদদের পাশাপাশি অসাধু ব্যবসায়ীরাও অবৈধভাবে তেল মজুদ করছে। এতে বাড়ছে ভোগান্তি। সকাল 6টা থেকে 10টা, ওদিকে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা 12টা দিলে সবাই তাহলে তেলটা পর্যাপ্ত তেলও পাইতো এবং রিল্যাক্সে তেলও নিতে পারতো। মুখ দেখে যদি তেল দেওয়া হয় তাহলে একটু বিশৃঙ্খলা হয়। এবার যারা আগে আসে তারা পরে পায়। 2টা 3টার দিকে আসে, পাম্পের মধ্যে শুয়ে থাকতেছে, বসে থাকতেছে, এরা তেলের সিন্ডিকেট করতেছে। বোতলে তো তেল দেয় না, তাই আমরা এই জেনারেটর নিয়ে আসছি তেল নিতে। সিরিয়াল অনেক বেশি হয়ে গেছে, সেই প্রেক্ষিতে আমরা প্রত্যেকজনকে 300 থেকে 400 টাকা করে তেল প্রদান করি। জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো। কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকরা পর্যাপ্ত তেল পাচ্ছেন কিনা, ডিপো থেকে তেল সরবরাহ কতটা স্বাভাবিক রয়েছে, সব মিলিয়ে জানাবেন। মারফি, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া স্টোরসের সামনে। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন প্রায় যেখানে তেল পাম্প সেখান থেকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ লাইন তৈরি হয়েছে এবং সকাল থেকেই সাধারণ মানুষ কিন্তু এই তীব্র রোদের মধ্যেও তারা লাইন দিয়ে তেলের অপেক্ষায় রয়েছে। কেন তারা তেলের অপেক্ষায় রয়েছে আমরা একটু জানতে চাই যে আপনি কখন এসেছেন এবং আমরা তেল কি প্রয়োজন, মানে কতটুকু কাজে লাগে? আমি 6:30টার সময় আসছি। সবাইকে আসসালামু আলাইকুম। 6:30টার সময় আমি এখানে এসে লাইন দিছি। আসলে তেলটা আমার প্রয়োজন হলো, আমার বাচ্চা স্কুলে পড়াশোনা করে, তাকে নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়।
যে কারণে তেলটা আমার খুব বেশি প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। এরকম তাদের মতো কিন্তু এরকম অনেকে প্রচুর রৌদ্র অপেক্ষা করেও কিন্তু তারা এই লাইনে রয়েছে। আপনি কখন এসেছেন এবং কেন দরকার আপনার এতদিন? আমি ইমার্জেন্সিভাবে আসছি, আমি সকাল 7টা বাজে আসছি, একটা রোগী দেখতে যাব, কিন্তু তেল পাচ্ছি না। কিন্তু আমাদের কুষ্টিয়া শহরের গাড়িগুলো যদি তেল পেত তাহলে ভালো হতো, অন্যান্য গাড়িগুলো আসার কারণে আমরা তেল পাচ্ছি না। তো এটা যদি প্রশাসন দেখতো আমাদের জন্য ভালো হতো। বাপি, আপনি শুনছিলেন আসলে এখানকার আসলে সাধারণ মানুষের অনেক এরকম অভিযোগ রয়েছে, তারা তেল নিয়ে কিন্তু ব্যক্তি পর্যায়ে যে মজুদের বিষয়টি রয়েছে, যাদের প্রয়োজন নেই যে পরিমাণ তার থেকে অধিক দেওয়ার কারণে কিন্তু এই সংকটটি সৃষ্টি হয়েছে। মারফি। রুহুল আমিন, ধন্যবাদ যুক্ত হবার জন্য। কোর্ট ম্যারেজ খুবই পরিচিত দুটি শব্দ। বাস্তবে কোর্ট ম্যারেজ বলতে কি কোনো বিয়ে আছে? আইনজীবীরা বলছেন নেই। ফেনীতে কোর্ট ম্যারেজের নামে বাল্যবিবাহ কিংবা পালিয়ে বিয়ে করার ঘটনা ঘটছে অহরহ। দীর্ঘদিন ধরে একটি চক্র অপ্রাপ্তবয়স্কদের ভুয়া কাগজপত্র বানিয়ে প্রাপ্তবয়স্ক দেখিয়ে কোর্ট ম্যারেজ বলে চালিয়ে যাচ্ছে। বরাবরই তারা ধরা ছোঁয়ার বাইরে। অনেক সময় এমন বিয়ের পরিণত হচ্ছে অপমৃত্যু, বিবাহ বিচ্ছেদ সহ নানা অঘটন। ভালোবাসার টানে নবম শ্রেণীতে পড়া অবস্থায় ঘর ছাড়েন ফেনী সদরের মাছিমপুর গ্রামের মাইমুনা আক্তার রিয়া। পাশের এলাকার আরিফ হোসেনের সাথে কথিত কোর্ট ম্যারেজের পর পাতেন সংসার। গেল ঈদুল ফিতরের দিন অস্বাভাবিক মৃত্যু হয় এক সন্তানের মা রিয়ার। এখনও জানা যায়নি আত্মহত্যা নাকি হত্যার শিকার 15 বছর 10 মাস বয়সী রিয়া। স্বামী আরিফ কারাগারে। তাদের বিয়ের প্রমাণ খুঁজে পাওয়া যায়নি জেলা উপজেলার কাজী অফিসের রেজিস্টার বইতে। রিয়া প্রাপ্তবয়স্ক না হওয়ায় ভুয়া কাগজপত্র দিয়ে নোটারি পাবলিক এফিডেভিটের মাধ্যমে বিয়ের ঘোষণা দেয়া হয়। এই বয়সে যদি বিয়েটা না হওয়ার সিস্টেম থাকতো তাহলে আর কেউ নিয়ে যেত না, আর আমার এত বড় দুর্ঘটনাটা ঘটতো না। যখন একটা ডকুমেন্ট দেখাইছে তাদের বিয়ে হয়েছে, তো আমি তো মেনে নিতে হবে, কারণ আমি বাবা। দুইটা বই আমি জব্দ করেছি, তার বালাম বই। 30/4/2024 সালে এখানে কোনো ধরনের বিয়ে পড়ানো হয় নাই। এখানে প্রাপ্তি স্বীকারের যে রসিদটা দেওয়া হয়েছে সেটার সাথে আমাদের বালামের কোনো মিল নাই, অর্থাৎ এটা একটা ফেক। দুইটা গ্যাজেট আমার সামনে আছে, এখানে কোর্ট ম্যারেজ নামে কোনো শব্দ আমি আপাতত পাচ্ছি না। একটা বিয়েকে যখন স্বয়ংসম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করতে হয় বাংলাদেশ সরকারের এই আইন এবং বিধিমালা অনুসারে, সেগুলা কাজীর কাছে গিয়ে রেজিস্ট্রি করতে হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এই ঘটনায় জড়িত ধলিয়া ইউনিয়নের কাজী শিহাবুদ্দিন। বিষয়টি তুলে ধরার জন্য পরিচয় গোপন করে শিহাবুদ্দিনের কাছে ফোন দেন ইব্রাহিম। অপ্রাপ্তবয়স্ক একটি মেয়েকে পালিয়ে বিয়ে করার জন্য কাজীর সহযোগিতা চান তিনি। কোর্ট ম্যারেজের কথা বলে টাকা দাবি করেন কাজী শিহাবুদ্দিন। কাবিন হলো 7,000, 1,000, 8,000, আর হলো এমনি হলো সম্মানে। কোর্ট ম্যারেজ আর কোর্ট এফিডেভিট একই কেন? বয়স 16 হলে কোর্টে আর কোনো সমস্যা নাই কেন? কি আমার নাম জানি, কি জানি, আর এটা তো নাম নাই। এবার কাজীর মুখোমুখি যমুনা টেলিভিশন, তবে কিছুতেই স্বীকার করলেন না বেআইনি কাজে জড়িত থাকার কথা। আমি এরকম কোনো কোর্টে পাঠাইনি। একটু আগে বললেন যে পাঠিয়ে দিতেন। না, ওদেরকে বলি আমার পক্ষে সম্ভব না, আমাদের অন্য ব্যবস্থা করে। ফেনীতে কথিত কোর্ট ম্যারেজের ঘটনা ঘটছে অহরহ। ভুয়া বিয়ের আয়োজন করতে অসাধু কাজী ও আইনজীবী এবং তাদের সহকারীদের নিয়ে আদালত পাড়ায় গড়ে উঠেছে সিন্ডিকেট। আইনজীবীরা বলছেন নোটারি পাবলিক এফিডেভিটের মাধ্যমে বরকনে আইন অনুযায়ী বিয়ে হয়েছে মর্মে ঘোষণা দেন মাত্র। এর আগে পারিবারিক আইন অনুযায়ী বিয়ে হতে হবে। কাজীরা হাতে করে এক পাতা কাবিনের কাগজ নিয়ে আসে, সেইটাতে করি তারা সই করে দিতে, কিন্তু বাস্তবে কাবিন বালামে থাকে না, বালাম খুঁজি পাওয়া যায় না। এগুলো হচ্ছে ফলস কাবিন। এই জাতের ফলস কাবিন দিয়ে মানে হরহামেশাই নাবালিকাদেরকে সাবালিকা বানাই বিয়ে হচ্ছে। নোটারি পাবলিকদেরও নৈতিক অবক্ষয়ের কারণে হচ্ছে, আর কাজীদের লোভ লালসা এবং নৈতিক অবক্ষয়, এই তিনটার কারণে হচ্ছে। পুলিশ জানান, যেসব কম বয়সী মেয়ে নিখোঁজের জিডি হয় থানায়, তার বেশিরভাগই প্রেমঘটিত কারণে পালিয়ে যাওয়ার ঘটনা। যারা হচ্ছে বিবাহের সাথে সম্পৃক্ত তাদেরকে যদি ডকুমেন্টগুলো চেক করার একটা সুযোগ করে দেওয়া হয় যে তাদের বয়স আদৌ 18 কিনা,
এই বিষয়টা নিশ্চিত হওয়া গেলে আমার মনে হয় অপ্রাপ্তবয়স্কদের যে বিয়ে এটা কিছুটা হলেও রোধ করা সম্ভব এবং এই যে পালিয়ে বিয়ে করা এই বিষয়টাও নিয়ন্ত্রণ করা যেতে পারে। এমন ঘটনা প্রতিরোধে অসাধু কাজী ও আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগী পরিবারের। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। বৈশাখী মেলাকে সামনে রেখে ব্যস্ত মৃৎশিল্পীরা। বাঙালির প্রাণের উৎসব বরণে গোপালগঞ্জ, পিরোজপুর ও মাদারীপুরে চলছে এর প্রস্তুতি। তৈরি হচ্ছে রং বেরঙের তৈজসপত্র, তবে প্লাস্টিকের খেলনা বাজার দখল করায় মাটির জিনিসপত্রের চাহিদা কম। পহেলা বৈশাখ মানেই বাঙালিয়ানার রঙিন ও উৎসবমুখর সার্বজনীন একদিন। আসন্ন এই উৎসবকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে কর্মব্যস্ত মৃৎশিল্পীরা। মেলার জন্য প্রস্তুত হচ্ছে মাটির তৈরি নানান আসবাব, খেলনা ও তৈজসপত্র। বৈশাখ সামনে রেখে পাল সম্প্রদায়ের নারী পুরুষদের নিপুণ হাতে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী এসব পণ্য। তবে আধুনিকতার ছোঁয়ায় কমে গেছে মাটির পণ্যের কদর। বাজার দখল করেছে প্লাস্টিকের সামগ্রী, ফলে অনেকেই ছেড়ে দিয়েছে এই পেশা। আগের মতন এখন আর পয়সা নেই, মাটির কাজে খাটনি বেশি, পয়সা কম। এটাই হচ্ছে আমার পড়ালেখার পাশাপাশি একটা কাজ, এটা নির্দিষ্ট কাজ সেটা নয়। মাটির মালের আগে যে চাহিদা ছিল জিনিসটার, সেই চাহিদাটা এখন নাই। এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণ, স্বল্প সুদে ঋণ ও নতুন বাজার তৈরির আশ্বাস দিলেন বিসিকের এই কর্মকর্তা। ইতিমধ্যে ঋণ কার্যক্রম তাদের আশ্বস্ত করেছি এবং তাদের যে স্পেশাল প্রশিক্ষণ, যেটা দেখা যায় ঢাকায় যে পণ্যটা হয় সে পণ্য ওই মানের পণ্য তৈরি করার জন্য ঢাকা থেকে আমরা স্পেশাল ট্রেনিং তাদের ব্যবস্থা করব। একসময় পহেলা বৈশাখ ঘিরে দম ফেলার সময় পেতেন না পিরোজপুরের মৃৎশিল্পীরা। এখন চিত্র পুরোপুরি ভিন্ন। নেই সেই রঙিন টেপা পুতুল, মাটির খেলনা। জীবিকা ধরে রাখতে শিল্পীরা হয়ে উঠেছেন শুধুই কারিগর। ভরসা শুধু নিত্যদিনের দইয়ের হাড়ি আর মাটির সরা বিক্রির উপর। এখন সপ্তাহে মাটির দাম বেশি, কাঠের দাম বেশি, সপ্তাহে দাম বেশি, কারণে নতুন করে মানুষজন আসতে চায় না। আগে চরিত্র পাইছি, এখন চরিত্র আমরা পাইনি। আগে মালপত্র চলছে, এখন মালপত্র চলেও না, খুব কষ্টে আছি আমরা। কাদামাটির উচ্চমূল্য তৈরি পণ্যের ন্যায্য দাম না পাওয়ায় অনেক পরিবার পেশা পরিবর্তন করেছে। অবশ্য মৃৎশিল্প রক্ষায় সরকারি প্রণোদনা ও প্রদর্শনীর কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। তাদের উন্নত প্রশিক্ষণ, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও স্বল্প সুদে ঋণ প্রাপ্তি সহ প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। একই চিত্র মাদারীপুরে। একসময় জেলার কুমারদের তৈরি মাটির তৈরি তৈজসপত্র ছিল প্রতিটি ঘরের অপরিহার্য উপকরণ, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সেই ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। 10 বছর আগে মনে করেন 50-60 ঘর আসল, কিন্তু এখন 20 হইতে 25-30 ঘর হইব আর কি। বাপদাদার কাজ নিজেরা ধরে রাখছি, অন্য কোনো কাজ শিখি নাই, এই কাজে অনেক করে কোনো রকমভাবে চলতেছি। ক্ষুদ্র ঋণ কার্যক্রম আছে, সেই ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে তাদেরকে কিভাবে উপকার করা যায় সে বিষয়গুলো দেখব। কুমারপাড়ার এই কর্মচাঞ্চল্য অবশ্য কিছুটা হলেও মনে করিয়ে দেয় বাংলার আদি সংস্কৃতি আর ঐতিহ্যের কথা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।